এসএসসি 27-28 ব্যাচের শিক্ষার্থীরা জীববিজ্ঞানের তোমাদের চতুর্থ অধ্যায় থেকে টপ 10টা এমসিকিউ করাবো। প্রথমটা এ দ্বারা অ্যাডেনোসাইন, তারপরে এম হচ্ছে মনো, আর এটা হচ্ছে পি মানে ফসফেট। তুমি শর্করার কথা বলবে, এটা মনে রাখবো। আলোক নিরপেক্ষ পর্যায়ে কোন স্থায়ী পদার্থ হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে 3PGA। প্রথম এমসিকিউটা রয়েছে কোনটি অ্যাডিনোসিন ডাইফসফেট, কোনটি অ্যাডিনোসিন ডাইফসফেট। এটা বুঝতে হলে তোমাকে বুঝতে হবে যে প্রত্যেকটা অপশন বিশ্লেষণ করতে হবে তোমাকে। আমরা তোমাদেরকে 10টা এমসিকিউ করাবো ঠিকই, কিন্তু আমরা প্রত্যেকটা অপশন বিশ্লেষণ করে দিব কেন হলো না, কিভাবে হইলো, বুঝতে পারছো? তাতে হবে কি তোমার অল্প এমসিকিউ উপরে বিশদ একটা আয়ত্ত চলে আসবে। তো দেখো প্রথমত রয়েছে এএমপি। এএমপি মানে হচ্ছে অ্যাডেনোসিন মনোফসফেট। অ্যাডেনোসিন কি হবে? মনোফসফেট। প্রথমটা এ দ্বারা অ্যাডেনোসাইন, তারপরে এম হচ্ছে মনো, আর এটা হচ্ছে পি মানে ফসফেট। এবার এডিপি, এডি, এই ডি দ্বারা বুঝবা ডাইফসফেট। কি ফসফেট? ডাইফসফেট, অ্যাডেনোসাইন ডাইফসফেট। আচ্ছা, এরপরে বাকি যেগুলো আছে সেগুলো তোমার কার্যকরী না, তাহলে আমাদের হচ্ছে এএমপি অথবা এডিপির মধ্যে অ্যান্সারটা হবে। তাহলে বলেছে অ্যাডিনোসিন ডাইফসফেট, তাহলে ডাইফসফেট কোনটা? এটা হবে, নট এটা, এটা বাদ। পি টু আছে বাদ, এটার ভিতরে ডি টু আছে বাদ। ওকে, এখন দেখো চিত্রের প্রক্রিয়াটিতে এখানে একটা প্রক্রিয়া রয়েছে, এখানে রয়েছে সূর্য রয়েছে, এখানে একটা পাতা রয়েছে, বুঝতে পেরেছো? এবং এই পাতাগুলো রয়েছে এখানে এরকম। তো এখন আমাকে বলেছে চিত্রের প্রক্রিয়াটিতে এক অণু পাইরুভিক অ্যাসিড জারিত হয়ে কি উৎপন্ন হয়। এইখানে একটু ভালো করে ফোকাস করো। এক অণু পাইরুভিক অ্যাসিড, মনে রাখবা, এক অণু পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড থেকে আমাদের কি হয়? পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোএনজাইম তৈরি হয়। অ্যাসিটাইল কোএনজাইম তৈরি হয়, বুঝতে পেরেছো? এক অণু পাইরুভিক অ্যাসিড থেকে এক অণু অ্যাসিটাইল কোএনজাইম তৈরি হয়। এবং এই যে তার মানে অ্যান্সার কোনটা হবে? এটা হবে। কিন্তু পাশাপাশি অন্যান্য অপশনগুলো একটু ট্রাই করে দেখো। দেখো আমাদের বলেছে দুই অণু কার্বন ডাইঅক্সাইড, না দুই অণু না, এখানে হবে এক অণু। একটা থেকে এক অণু, এক অণু পাইরুভিক অ্যাসিড থেকে এক অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, তার মানে এটা ভুল। এবার দেখো দুই অণু NaDH প্লাস H প্লাস, তো এটা দেখা যায় কাছাকাছি উত্তর পুরানো বই অনুযায়ী। তো আমরা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার যেটা আছে সেটাকে দিব, এক অণু অ্যাসিটাইল কোএনজাইম। এরপর খেয়াল করো সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে কি ঘটে। আলোক পর্যায়ে বসে, নট আলো নিরপেক্ষ পর্যায়ে। আলোক পর্যায়ে কি ঘটবে বলেছে? পানি জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন হয়। পানি জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন হয়। NaDH2 FeDH2 জারিত হয়। বলেছে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে শর্করা উৎপন্ন হয়। মনে রাখবা, কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে মানে যখন শর্করা তৈরির কথা বলবে, কার্বন ডাইঅক্সাইডের কথা বলবে এবং শর্করার কথা বলবে, এটা মনে রাখবো আলোক নিরপেক্ষ পর্যায়ে। আলোক নিরপেক্ষ পর্যায়ে এই কন্ডিশনটা ঘটবে, নিরপেক্ষ পর্যায়ে। তো আমরা দেখতে পাচ্ছি পানি জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন হয়। তো এই পানি জারিত হয়ে যখন অক্সিজেন উৎপন্ন হবে সেটা হচ্ছে আমাদের আলোক নির্ভর পর্যায়। আলোক নির্ভর পর্যায়, কারণ আমরা জানি এখানে ফটোলাইসিস ঘটে। কারণ আলোক নির্ভর পর্যায়ে ফটোলাইসিস ঘটে, এটিপি তৈরি হয়, বুঝতে পেরেছো? দুইটা জিনিস। তার মানে এই যখন হচ্ছে আমাদের ফটোলাইসিস ঘটে তখনই এই অক্সিজেনটা উৎপন্ন হয়। এবং পাশাপাশি দেখতে পাচ্ছি যে অক্সিডেটিভ ফসফোরাইলেশনের ফলে শক্তি উৎপন্ন হয়। তাহলে এই যে দেখো এই শক্তি, এটাও কিন্তু রাইট অপশনে, বুঝতে পেরেছো? তাহলে আলোক নির্ভর পর্যায়ে এটাও রাইট। তার মানে প্রথম অ্যান্সার যেটা আছে, প্রথমে যেদিকে আছে সেটা আমরা অ্যান্সার হিসেবে ধরবো, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এটা। আচ্ছা, এটা গেল। এরপরে যেটা রয়েছে ভাইয়া, ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ কোনটি। এই যে এই কোয়েশ্চেনটা মোস্ট অফ দা বোর্ডে মানে তোমার কমন পড়ার পসিবিলিটি খুব বেশি। কোনো স্কুলের পরীক্ষা বলো, যে কোনো পরীক্ষা বলো, এই এমসিকিউটা প্রায় সময় আসে। ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ, বুঝতে পেরেছো? প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে 3PGA। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। কিটো অ্যাসিড না, এখানে থাকি না, কোন কিটো অ্যাসিডের কথা নাই। ম্যালিক অ্যাসিড হচ্ছে C4 এর একটা অংশ। হ্যাঁ, C4 উদ্ভিদের। আর ক্যালভিন চক্রের মধ্যে যে উদ্ভিদটা রয়েছে সেটা হচ্ছে C3 উদ্ভিদ, সেগুলো বলা হয় কি C3 উদ্ভিদ। আচ্ছা, 3-ফসফোগ্লিসারালডিহাইড, এটা হচ্ছে স্থায়ী পদার্থের পরের যৌগটা, বুঝতে পেরেছো? এটা নট স্থায়ী পদার্থ, এই স্থায়ী পদার্থের পরের যৌগটা হচ্ছে এটা। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। এরপরে C4 উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ, C4 উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ কোনটা হবে? এখানে রয়েছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তার মানে মনে রাখবা ক্যালভিন চক্র অথবা C3 উদ্ভিদের ক্ষেত্রে প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, আর C4 এর ক্ষেত্রে হবে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, মানে হ্যাশ অ্যান্ড স্লাগ চক্রে যেটা রয়েছে। তাহলে এটা হচ্ছে গিয়ে C4H4O5, বুঝতে পারছো? সংকেতটা মনে রাখবা, C4H4O5। এরপর হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিডন ফসফেট, না এটা হবে না। ফসফোগ্লিসারিক অ্যাসিড, না, এই ফসফোগ্লিসারিক অ্যাসিড হচ্ছে গিয়ে তোমার এই যে ক্যালভিন চক্রের ক্ষেত্রে হবে। ক্লিয়ার? এরপরে দেখো, এরপরে কি বলেছে? কোন আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। কোন আলোতে
যখন বলবে আলো তখন মনে রাখবা লাল নীল, লাল নীল। লাল নীল কোথায় আছে দেখো, এই যে লাল নীল, এই আলোতে সালোক সংশ্লেষণ খুব ভালো হবে। এবং হলুদ নীলে হচ্ছে গিয়ে তোমার কম হবে, হলুদ নীলে কি হবে, কম হবে, কম। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো এখানে রয়েছে ক্লোরোফিলের প্রধান উপকরণ কি। ক্লোরোফিলের প্রধান উপকরণ ক্যালসিয়াম, আয়রন। না, ক্লোরোফিলের মধ্যে আয়রন থাকলেও ক্যালসিয়াম থাকে না। ওকে ফাইন। এরপর হচ্ছে এই সোডিয়াম, ম্যাগনেসিয়াম। ক্লোরোফিলের উপকরণের মধ্যে ম্যাগনেসিয়াম থাকলেও সোডিয়াম থাকে না, বুঝতে পেরেছো, ক্যালসিয়াম থাকে না। আচ্ছা, এরপর হচ্ছে আয়রন, নাইট্রোজেন। আয়রন, নাইট্রোজেন, দেখো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ম্যাগনেসিয়াম এবং নাইট্রোজেন। তাহলে আমরা মনে রাখবো যে ক্লোরোফিলের প্রধান উপকরণের মধ্যে কে কে থাকবে, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন। আয়রনটাও দেখা যায় প্রায় সময় কিছুটা ঘাটতি দেখা দেয়। তো ম্যাগনেসিয়াম এবং নাইট্রোজেন হচ্ছে কি আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এরপর আসি, এরপর কখন পাতার শর্করা বেশি জমলে সালোক সংশ্লেষণের গতি মন্থর হয়। কখন পাতার শর্করা বেশি জমলে সালোক সংশ্লেষণের গতি মন্থর হয়? সকালে, বিকালে, দুপুরে, রাতে? রাতে তো সালোক সংশ্লেষণ বন্ধ থাকে, তাই না? দুপুরে হচ্ছে সর্বোচ্চ পরিমাণে থাকে। এবং রাখবা বিকেলে, বিকেলে সারাদিনে ওই যে সালোক সংশ্লেষণ করে গ্লুকোজ গুলো জমা হয়, যার ফলে দেখা যায় কি তখন আর হচ্ছে গিয়ে সালোক সংশ্লেষণের হার মানে গ্লুকোজ তৈরি হতে পারে না। এই জন্য বলছে শর্করা বেশি জমলে সালোক সংশ্লেষণের গতি মন্থর হয় বিকালে। মনে রাখবা বিকালে, বুঝতে পারছো? আর রাতে কি থাকে, সালোক সংশ্লেষণ বন্ধ থাকে। আচ্ছা, সবাত শ্বসনে এক অণু গ্লুকোজ জারিত হয়ে, জারণ মানে ভাঙা, মানে জারিত হবে মানে কি ভাঙবে। তাহলে সবাত শোষণে এক অণু গ্লুকোজ জারিত হয়ে কয় অণু এটিপি তৈরি হয়? মনে রাখবা সবাত শোষণ মানে হচ্ছে 38 অণু এটিপি তৈরি হবে। কত অণু? 38 অণু, কারণ তোমাদের একটা বইয়ে বক্স আছে, ওই বক্সের মধ্যে দেওয়া আছে। তাই মনে রাখবা এক অণু গ্লুকোজ ভাঙলে কি হবে, 38। যদি এই কোশ্চেনে একটু ঘুরাইয়া দিত এরকম যে 2 অণু গ্লুকোজ C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজের সংকেত। তো 2 অণু গ্লুকোজ যদি হইতো তাহলে কি হইতো, তাহলে এই 38 সাথে 2 দিয়ে গুণ দিতা, বুঝতে পেরেছো? ওকে, এরপর দেখো পাইরুভিক অ্যাসিডের সংকেত, এটা খুবই গুরুত্বপূর্ণ টার্ম। পাইরুভিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কোনটা? দেখো পাইরুভিক অ্যাসিড মানে হচ্ছে C3H4O3, এটা তোমাদের বইয়ে আছে, C3H4O3। এখন প্রশ্ন হচ্ছে তাহলে অ্যান্সারের সাথে মিলে কোনটা, এটা, তাহলে বাকিগুলো কিসের সংকেত? দেখো C12H22O11, এটা হচ্ছে সুক্রোজ, বুঝতে পারছো, সুক্রোজ অথবা চিনির সংকেত। ওকে ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো C2H5OH, এটা হচ্ছে ইথানল, ইথানলের সংকেত। ইথানল OH আছে তাই না, ইথানলের সংকেত, কেমিস্ট্রির মধ্যে এই পার্টগুলো রয়েছে। C6H12O6, এটা কি গ্লুকোজের সংকেত, গ্লুকোজ, গ্লুকোজের সংকেত। তাহলে প্রত্যেকটা অপশন তোমার জন্য গুরুত্বপূর্ণ। দেখো যে কোনো অপশন থেকে তোমার কোশ্চেন আসতে পারে। তাই আশা করি বুঝতে পেরেছো। এবং এই টাইপ 1-এ আমি তোমাদেরকে 10টা এমসিকিউ করাইছি। এই অধ্যায় থেকে পরবর্তী টাইপে আমি আরো 10টা এমসিকিউ করাবো। মোট 30টা এমসিকিউর মাধ্যমে তোমার এই অধ্যায়টা আমি ডান করবো। তাই যারা এখন পর্যন্ত শেয়ার করো না, অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও। আর প্রথম কমেন্টটা কিন্তু চেক দিতে ভুলো না।